নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বোধহয় নির্লজ্জের মতো কথা বলছেন আমাদের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার তিনি একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, মেডিকেলে ভর্তি অনিয়ম সংক্রান্ত একটি মামলায়। নির্দেশ দেওয়ার পর তিনি আদালতে জানিয়েছেন যে এরপর হয়তো রাজ্য সরকার এই মামলার বিষয়ে এই আদেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যেতে পারে। সেক্ষেত্রে তিনি জানতে চাইবেন যে নিয়োগ দুর্নীতি মামলায় তার আদেশ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে। আদালতে জানার অধিকার আছে এবং রাজ্যের মানুষের জানার সে অধিকার আছে, এবং তিনি তার লিখিত নির্দেশেও সেটিকে উল্লেখ করেছেন। তো এইটার পরেই আমার মনে হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিছু প্রশ্ন করা উচিত। আমি সেই কারণে আজকের এই এপিসোডটি করছি। অভিজিৎ বাবুকে আমার প্রশ্ন যে, অভিজিৎবাবু গত 1.5 বছর ধরে 2022 সালের জুন মাস থেকে এই যাবৎ আপনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বা পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অনেকগুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, এবং সেই নিয়ে সিবিআই তদন্ত করছে বা ইডি তদন্ত করেছে। কিন্তু আপনার পরপর বহু আদেশ, বহু অর্ডার, যা নির্দেশ হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ হয়ে গেছে। আমার সব মামলাগুলি মনে পড়ছে না, তবে কিছু কিছু যেটুকু মনে পড়ছে, আপনার যদি সেক্ষেত্রে তখন 10টি আদেশ হয়ে থাকে, অন্তত 6টি-7টি স্থগিতাদেশ হয়ে গেছে। কারণ প্রথমে চাকরি বাতিলের যে আদেশগুলো আপনি দিয়েছিলেন, তারা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে তারা গিয়ে আবেদন করেছিল যে আমাদের চাকরি একতরফা ভাবে বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো বক্তব্য শোনা হয়নি। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল সংক্রান্ত বিভিন্ন মামলা, আপনার যে নির্দেশ আপনি দিয়েছিলেন সেগুলো সব স্থগিতাদেশ হয়ে গিয়েছে। মানিক ভট্টাচার্যের একটি মামলা ছিল পোস্টিং সংক্রান্ত, সেটিও মানিক ভট্টাচার্যকে আপনার তাকে পার্টি না করে আপনি একতরফা আদেশ করেছিলেন বলে সেটিও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হয়ে গেছিল। কুন্তল ঘোষের যে আবেদন ছিল যে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বাড়ানোর চেষ্টা হচ্ছে, সেই সংক্রান্ত যে আদেশ আপনি করেছিলেন বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই মামলাটি সুপ্রিম কোর্ট আপনার এজলাস থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো এরকম গত 1.5 বছরে আপনার একের পর এক আদেশ হচ্ছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ হয়ে গেছে আপনার অর্ডারের উপর, বা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে গেছে, কিছু কিছু খারিজ হয়েছে। তো এইটার পরে আমার প্রশ্ন, যদি আপনার কোনো আদেশ রাজ্য সরকার তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেত এবং সেই আদেশ যদি খারিজ না হতো, তাহলে আপনি হয়তো বলতে পারতেন যে আমি এই আদেশ দেওয়ার পরে আপনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং কত খরচ করছেন সেটা আদালতের বা মানুষের জানা উচিত। কিন্তু আপনার আদেশগুলো তো সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাচ্ছে, আপনার আদেশগুলো তো হাইকোর্টে স্টে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখন হচ্ছে, তখন কেন রাজ্য সরকার সেখানে যাবে না, বা রাজ্য সরকারের সেখানে অপরাধ কোথায়, এটা বলতে পারেন? কারণ আইনজীবীরা বলছেন যে অভিজিৎ বাবু নিশ্চয়ই জানেন, উনি যে আইন আদেশগুলো দিচ্ছেন সেগুলি যখন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খারিজ করছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিন্তু বেঞ্চ কি আইন ছাড়া সেটা খারিজ করছে, বা আইনের রাস্তায় না থেকে সেটা খারিজ করছে? নিশ্চয়ই নয়। তারা আইনের উপর দাঁড়িয়েছে সেটা খারিজ করছে। বা সুপ্রিম কোর্টকে নিশ্চয়ই অভিজিৎ বাবু বলতে পারবেন যে সুপ্রিম কোর্ট আইন জানে না। সুপ্রিম কোর্ট আইনের জায়গা দাঁড়িয়ে বিচার করেই তো তারা আদেশগুলোকে খারিজ করেছে বা স্থগিতাদেশ দিয়েছে। তো সেক্ষেত্রে অভিজিৎ বাবু এত বড় গলায় এসব কথা বলছেন কিভাবে? আইনজীবীরা এটা প্রশ্ন তুলেছে। আমারও প্রশ্ন, যদি স্থগিতাদেশ না হতো সেক্ষেত্রে বলা যেতে পারতো যে আপনি সঠিক আদেশ দিয়েছেন এবং সেটিকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের মুখ পুড়েছে এবং তার জন্য খরচ হয়েছে। কিন্তু আপনার আদেশগুলোর উপর যখন সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চেয়েছে বা স্টে চেয়েছে বা খারিজ করার জন্য আবেদন করেছে, সেখানে তো আপনার অনেক আদেশ স্টে হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন কিভাবে? আপনার সম্পর্কে একবার বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইন জানে না, ও আইনের বাইরে গিয়ে অর্ডার পাস করে এবং আবেগের বশে অর্ডার পাস করে, সেই জন্য ওর হচ্ছে আদেশগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাচ্ছে। তো আমি জানি না কি মানে অরুণাভ বাবু কোন অর্থে বলেছিলেন। তো যখন আপনার এই আদেশগুলো যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে স্টে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জোর গলায় দাবি করতে পারেন যে আপনার আদেশগুলো সবই ঠিক ছিল। তো আপনার আদেশ যদি ঠিকই থাকে, তাহলে কেন সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে স্টে হয়ে যাবে? বা হয়ে যাওয়ার পরে সেটার জন্য যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে যাচ্ছে তাদেরকে আপনি কাঠগড়ায় দাঁড় করান কিভাবে, এবং সে খরচের প্রশ্ন তোলেন কিভাবে? আমার প্রশ্ন এইখানে। তাহলে আপনার এই কথাগুলো কিছুটা নির্লজ্জের মতো হয়ে যাচ্ছে না? তো যাই হোক, বুধবার দিন যে ঘটনার উপর আপনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, আমি একটু জানিয়ে রাখি
যে সেই মামলাটি ছিল একটি মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা। একজন মেডিকেল পড়ুয়া, তিনি বেসরকারি কলেজে পড়েন সম্ভবত, তিনি মামলা করেছিলেন যে কাস্ট সার্টিফিকেট দিয়ে হচ্ছে জালিয়াতি করে হচ্ছে কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে সরকারি মেডিকেল কলেজে, এই নিয়ে মামলা। তো মামলাটি গত বছর থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালতে চলছিল। অভিজিৎবাবু রাজ্য সরকারের কাছে সে বিষয়ে জানতে চেয়েছিল। 50 জনের একটি তালিকা, সন্দেহজনক তালিকা দেওয়া হয়েছিল মামলাকারীর পক্ষ থেকে। তো সেই তালিকা রাজ্য সরকার দেওয়ার পরে রাজ্য সরকার 14 জনের একটি নাম দিয়েছে যে কলকাতার 4টি মেডিকেল কলেজে এদের ভর্তি নিয়ে একটা অনিয়ম হয়েছে। এরা যে কাস্ট সার্টিফিকেট দাখিল করেছে সেখানে তারা সেই কাস্ট সার্টিফিকেটে নিয়ে সন্দেহ রয়েছে এবং সম্ভবত সেটা জালিয়াতি করা হয়েছে। তো এই রিপোর্টটা দেওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছিলেন এটা হচ্ছে মেডিকেল ভর্তি হচ্ছে দুর্নীতির হিমশৈলীর চূড়ামাত্র, তাই তিনি সেটাকে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তো এই ব্যাপারে রাজ্য সরকারের আপত্তি ছিল। রাজ্য সরকার এই অভিজিৎ বাবুর এই আদেশের পরেই হচ্ছে জাস্টিস সৌমেনসেনের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে, কিন্তু সেখানে মৌখিক আদেশে সেটা স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন আবার সেকেন্ড দফায় যখন শুনানি শুরু হয় তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে যেহেতু মৌখিক আদেশ বা লাইভ স্ট্রিমিং এর কোনো ভিডিও তার কাছে নেই, তাই তিনি শুনানি বন্ধ করতে পারবেন না। তিনি শুনানি করে সিবিআই কে হচ্ছে ওই দিনই তদন্তের দায়িত্ব দেন এবং সেদিনই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। এবং তারপরেই তিনি এই ধরনের কথা বলেছেন যে আমার আদেশ, সিবিআই তদন্তের আদেশ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যেতেই পারে এবং রাজ্য সরকার আমার এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আদেশগুলো সিবিআই তদন্তের নির্দেশগুলো আটকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কত খরচ করেছে তা আদালতে তিনি জানতে চান এবং আদালতের এবং মানুষের সেটা জানার অধিকার রয়েছে। তো এই মন্তব্য করেছেন। তো বৃহস্পতিবার দিন যেটা হয়েছে যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে এবং সিবিআই কে বলেছে এফআইআর উইথড্র করতে হবে। সিবিআই যে এফআইআর ড্র করেছিল এবং সিবিআই আদালত থেকে যে সমস্ত নথিপত্র নিয়েছে বা যার উপর দাঁড়িয়ে তারা এই মামলা শুরু করেছিল সমস্ত কিছু ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। মানে বুধবারে যে আদেশ সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইসব ধরনের মন্তব্য করেছিলেন, বৃহস্পতিবারই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে। সুতরাং আরেকবার প্রমাণিত হলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবারের ওই আদেশ দেওয়ার পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া, খরচ করা এবং তা নিয়ে তার আদেশ আটকানোর জন্য বা নির্দেশ আটকানোর জন্য যে পদক্ষেপগুলো করছেন তা নিয়ে যে তিনি সমালোচনা করেছেন, একদিনের মধ্যেই আবার ফের সেই ঘটনা ঘটলো। বৃহস্পতিবারে তার সেই আদেশের উপর হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশের উপর ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং সিবিআই কে এফআইআর উইথড্র করে সমস্ত নথি জমা করতে বলেছে। তো আমি জানি না যে এরপরও অভিজিৎ বাবু এটা চালিয়ে যাবেন কিনা। এবং অভিজিৎ বাবু বুধবার দিন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সময় আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য পুলিশে কেন তার আস্থা নেই। তিনি সন্দেশখালী শেখ শাহজাহানের উদাহরণ টেনেছিলেন। তিনি বলেছেন যে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরতে পারছে না, রাজ্য পুলিশের মানে অবস্থা খুবই খারাপ, তাই রাজ্য পুলিশের উপর আস্থা রাখা যাচ্ছে না, রাজ্যের দু একজনের জন্য রাজ্যটা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, এইসব ধরনের তিনি মন্তব্য করেছিলেন। তো শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না এই কারণ দেখে তিনি রাজ্য পুলিশের উপর তার আস্থা নেই এবং তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আমি অভিজিৎ বাবুকে একটু বলতে চাই 2021 সালে ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, তার মামলা শুনানির শেষে হাইকোর্ট সিবিআই কে সেই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই প্রায় 2 বছর আগে থেকে প্রায় 36টা কিছু কিছু মামলা বা পরবর্তীকালে বেরিয়েছে, আমি এক্সাক্ট সংখ্যাটা এক্ষুনি বলতে পারবো না, 35 থেকে 40টি মামলা সিবিআই দায়ের করেছিল। সেই মামলার বহু অভিযুক্ত কিন্তু এখনো অধরা, বহু অভিযুক্ত ভোট পরবর্তী হিংসার যে মামলাগুলো তা প্রতিটা মামলা সিবিআই করছে। সিবিআই যে 35-40টা মামলা দায়ের করেছিল তার বহু অভিযুক্ত কিন্তু এখনো অধরা। আমি অভিজিৎ বাবুকে বলতে চাই যে এক্ষেত্রে আপনি সিবিআই কে কি বলবেন? দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস সংস্থা, তদন্তকারী সংস্থা, যার উপর আপনি প্রবল আস্থা রাখেন এবং রাজ্য পুলিশকে উপর ভরসা না রাখে সিবিআই কথায় কথায় সিবিআই তদন্তের নির্দেশ দেন, ভোট পরবর্তী হিংসা মামলায় যে অভিযুক্তরা অধরা রয়েছে তাদের ধরায় সিবিআই কেন ব্যর্থ? এই প্রশ্ন কি আপনি করবেন বা এই প্রশ্ন কি আপনি করলে আপনার কাছে কি কোনো উত্তর আছে? আমি এটাও অভিজিৎ বাবুর কাছে জানতে চাই। তো এই হলো ব্যাপার। তো অভিজিৎ বাবু হয়তো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সম্পর্কে সেরকম ধারণা নেই। আমি দীর্ঘদিন পুলিশ বিটের খবর করেছি, সাংবাদিকতা করার সময় আমি সারা জীবনই প্রায় পুলিশ বিটের খবর করেছি। আমি জানি যে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত দেশের যে যত সিটি পুলিশ বা অন্যান্য রাজ্যের পুলিশ রয়েছে তাদের কনভিকশন রেট সবচেয়ে হাই
এবং রাজ্য পুলিশ বা সিআইডিরও কনভিকশন রেট খুব কম নয়, খুব দেশের একেবারে টপমোস্ট যে 4-5টা রাজ্য রয়েছে তার মধ্যেই রয়েছে। অভিজিৎ বাবুর হাতে এগুলো জানা নেই বা তিনি হয়তো জেনেও হয়তো সেগুলোকে অস্বীকার করতে চান। তো জানি না এখন তিনি কিসের উপর ভিত্তি করে এইসব কথা বলছেন বা কিসের উপর ভিত্তি করে এসব আদেশ দিচ্ছেন। তো মাঝে মধ্যে কিছু কিছু আইনজীবী কিছু কিছু কথা বলেছেন বা অনেক রাজনীতিবিদ কি মানে তৃণমূলের তরফে অভিজিৎ বাবু সম্পর্কে নানান রকম মন্তব্য করেছেন। তো আমি সেসবের মধ্যে যাচ্ছি না, তারা কি মন্তব্য করেছেন অভিজিৎ বাবু সম্পর্কে। আমার এটুকু মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক দর্শন থাকে, তিনি একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে থাকেন। তিনি যে মতাদর্শেই বিশ্বাস করুন না করুন, যখন বিচারপতির আসনে তিনি বসেন সেখানে মনে নিরপেক্ষ বিচার করাটাই হচ্ছে সমীচীন, এবং সেখানে বিচারের বাইরে বোধহয় অন্য কোনো মন্তব্য করা সাজে না, উচিত নয়, আমার এটা মনে হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থাকেও দেখছি সামনে থেকে, প্রায় 30 বছর সাংবাদিকতা করেছি, বিচার ব্যবস্থাকে সামনে থেকে দেখছি। আগে অনেক বিচারপতিকে দেখেছি তারা অর্ডার পাস করেছেন, কিন্তু তারা কখনো সেই মামলার বাইরে কোনো মন্তব্য তারা করতেন না, তারা কোনো বিতর্কিত মন্তব্য করেননি। তো যাই হোক, অভিজিৎ বাবু হয়তো এগুলো করতে ভালোবাসেন বা পছন্দ করেন, কিন্তু বুধবার যে মন্তব্য করেছেন, বৃহস্পতিবারই তার হাতে নাতে আমরা প্রমাণ পেয়েছি যে তার আদেশ স্থগিতাদেশ, তার সিবিআই তদন্তের নির্দেশ কিভাবে স্থগিতাদেশ হয়ে গেল। তো তারপরেও তিনি হয়তো রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলবেন, পুলিশকে কাঠগড়ায় তুলবেন, সেটা তুলুন। অভিজিৎ বাবুর কাছে আমার একটাই মার্জনা, আপনাকে মানুষ ভালোবাসে, আপনি নিয়োগ দুর্নীতি তদন্তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন, তাতে আপনাকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। কিন্তু বর্তমানে আপনার বেশ কিছু কথাবার্তা কিন্তু যে জায়গায় নিয়ে যাচ্ছে তাতে কিন্তু আপনার সম্পর্কেই প্রশ্ন উঠছে। ওটাই স্বাভাবিক, কি বলে, এটা উঠতেই পারে, কারণ আপনার যে পদক্ষেপগুলো আপনি করছেন সেগুলো যখন উচ্চ আদালতে যখন স্থগিতাদেশ হয়ে যাচ্ছে তখন স্বভাবতই এই প্রশ্ন উঠবে। তাই বলি যে সম্মান নিয়ে হিরো হওয়া বা এগুলো হওয়া খুব সহজ, কি বলে, মানুষের পক্ষে, বা যে যেখানেই দাঁড়িয়ে থাকুন না কেন, কিন্তু হিরোর আসন ধরে রাখাটা বেশ কঠিন। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।